প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে, যেটা থেকে প্রায় সময় বোর্ডে কোয়েশ্চেন আসে। বোর্ডে কোয়েশ্চেন বলতে এই টপিক্সটা থেকে একটা সৃজনশীল মাস থাকেই, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বর্ণালীর ম্যাথ, ঠিক আছে? এই টপিক্সগুলো থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে শিওর। হয় তুমি মিড টার্মে পেতে পারো, নাহলে ফার্স্ট ইয়ার ফাইনাল, নাহলে টেস্ট পরীক্ষায়, নাহলে বোর্ড পরীক্ষার মধ্যে এই টপিক থেকে কোয়েশ্চেনটা আসবেই। এই হাইড্রোজেন বর্ণালী ম্যাথ, যার অপর নাম হচ্ছে কি বামার-রিডবার্গ সমীকরণ বলা হয় এটাকে, বামার-রিডবার্গ সমীকরণ, ঠিক আছে? এটা বিকিরণ সম্পর্কিত মতবাদও বলা হয়, মানে বিকিরণ, এখানে সবসময় বিকিরণ নিয়ে কাজ করা হয়, বিকিরণ সম্পর্কিত। আমরা বিকিরণ সম্পর্কে গত ক্লাসে আইডিয়া দিলাম, মানে কোনো একটা ইলেকট্রন যখন উপর শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নেমে আসে তখন সেটা বিকিরণ বলে। তো এখানে সবগুলো বিকিরণ নিয়ে আমরা কাজ করব। এবার আসো এখানে সূত্রটা একটু দেখি আমরা। সূত্র হলো 1/λ = নিউ বার = RSZ² 1/n1² -1/n2², ঠিক আছে? এখানে ল্যামডা দ্বারা বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য। নিউ বার, এর নাম হচ্ছে নিউ বার, যার নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা RH, এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। ঠিক আছে, যার মান হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স 1। অনেক বই এটা দেখবা 1.096 × 10⁻7 মিটার ইনভার্স 1 লিখলো, ঠিক আছে? তোমরা সবসময় আমি বলবো 109678 সেন্টিমিটার ইনভার্স 1, এটাই সবচেয়ে পারফেক্ট। এটাতে দিলে আনসারটা খুব সহজে আসে। সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিয়ে করতে হবে। তো সবসময় আমি চাইবো 109678, এটা মনে থাকার সুবিধা, এটা ইউজ করবো। এখানে N1 হচ্ছে প্রেজেন্ট শক্তি স্তর, আর N2 হলো পাস্ট শক্তি স্তর, ঠিক আছে? N1 প্রেজেন্ট, N2 হচ্ছে পাস্ট। এটা বলবো আমি কিছুক্ষণ পর বলবো এটা দ্বারা কি বোঝায়। আর Z দ্বারা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে যে সমীকরণটা দেখলাম, এটা নিয়ে মেন। তো আমরা বেসিক্যালি আমরা এটা নিয়ে করবো, কোনটা? এই সূত্র হচ্ছে এটাই মেন সূত্র। 1/λ = RSZ² 1/n1² -1/n2², এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে? বামার-রিডবার্গ সমীকরণের মেন সমীকরণ হচ্ছে এটা। আমরা আসলে কিছু সিরিজ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, এগুলো নিয়ে আমরা ম্যাথ করবো। ম্যাথ করলে আরও ক্লিয়ার হবে, এখন বললে হয়তো বা বুঝবে না, ম্যাথ করার সময় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সিরিজ যে স্তর হতে ইলেকট্রন অবস্থান করে যে স্তর হতে ইলেকট্রন আসে, আর হচ্ছে অঞ্চল, এটা মানে N1, এটা হচ্ছে N2। আসেন সিরিজ, আমরা কয়েকটা সিরিজের নাম মনে রাখবো। এক নম্বর হচ্ছে কি লাইম্যান সিরিজ, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে বামার, এগুলো একটা বিজ্ঞানীর নাম। 3 নম্বর হচ্ছে পেস্চেন। 4 নম্বর হচ্ছে ব্রাকেট। 5 নম্বর হচ্ছে কি ফুন্ট, ঠিক আছে? আরও আছে, কিন্তু তোমরা এই 5টা মনে রাখলে হবে। বেসিক্যালি এই 5টার উপরে তোমাদের কোয়েশ্চেন থাকে। লাইম্যান সিরিজের জন্য N1 আমার হচ্ছে 1, আমি আগে লিখে নিই তারপর বুঝাবো। এটার জন্য হচ্ছে 2, এটার জন্য হচ্ছে 3, এটার জন্য হচ্ছে 4,
এটার জন্য হচ্ছে 5, আর এখানে হচ্ছে 2 3 4 5 ডট 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 ডট, এখানে 3 4 5 ডট 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 ডট, এখানে 4 5 6 ডট ডট, এটার ক্ষেত্রে হচ্ছে 5 6 7, এটার ক্ষেত্রে হচ্ছে 6 7 8, ঠিক আছে। অঞ্চল এটা হচ্ছে ইউবি, এটা হচ্ছে নিউ দৃশ্যমান, এটা নিউ আয়ার, এটা আয়ার, এটাও আয়ার। আসেন আমরা একটু বুঝি। প্রথমে তো এতটুকু বললাম, N1 হচ্ছে প্রেজেন্ট শক্তি স্তর, N2 হচ্ছে পাস শক্তি স্তর। প্রেজেন্ট শক্তি স্তর এবং পাস শক্তি স্তর বলতে কি বোঝায়? প্রেজেন্ট মানে যে স্তরে এখন ইলেকট্রন অবস্থান করছে, মানে যে শক্তি স্তরে ইলেকট্রন এখন অবস্থান করে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর যে স্তর হতে ইলেকট্রন আসে সেটা হচ্ছে পাস। যেমন আমি কিছু গত ক্লাসে বললাম বিকিরণ, বিকিরণের ক্ষেত্রে এটা খেয়াল করো, ধরো বিকিরণ মানে উপর থেকে আস্তে আস্তে নিচে নামবে, উপর থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সবার লাস্টে প্রথমে এ তলায় থাকবে, তারপর এ তলায়, তারপর এ তলা, তারপর এ তলা, তারপর এ তলা, ঠিক আছে। ধরো ও এখন নিচতলা আছে, ও এখন কোন তলায় আছে? নিচতলা। তাহলে ও কোন কোন তলা থেকে ঘুরে ঘুরে আসছে? অবশ্যই এই 5 4 3 2 এই তালাগুলো থেকে ঘুরে ঘুরে আসছে না? তার লাইনম্যান ধরো এখন 1 নম্বর শক্তি স্তর, আমি একটা এক্সাম্পল করে, সেটা হচ্ছে শক্তি স্তরগুলো আঁকি। এ 1, এটা হচ্ছে লাইনম্যান, এটা হচ্ছে বামার, এটা হচ্ছে পেস্টেন, এটা হচ্ছে ব্রাকেট, আর লাস্টেরটা হচ্ছে ফুন্ড। এই 5টা আমরা যেগুলো KLMN পড়ছি, প্রথমটার নাম হচ্ছে লাইনম্যান, পরেরটার নাম হচ্ছে বামার, পরেরটা শক্তি স্তরের নাম হচ্ছে যে পেস্টেন, তারপরটা হচ্ছে ব্রাকেট, তারপরটা হচ্ছে ফুন্ড। এই 5টা শক্তি স্তর। এই 5টা শক্তি স্তরের মধ্যে লাইনম্যানের মান হচ্ছে 1, কেন এটা প্রথম শক্তি স্তর আছে। বামার হচ্ছে 2 নম্বর শক্তি স্তর আছে, তাহলে এটা মান হচ্ছে 2। এটা হচ্ছে ব্রাকেট হচ্ছে কত তোমার হচ্ছে, পেস্টেন হচ্ছে 3 নাম্বার আছে, তাহলে এর মান হচ্ছে 3, ব্রাকেট 4 আছে, তাই এটা মান হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে ধরো এখন ও লাইনম্যান সিরিজে আছে, ও আছে কোন সিরিজে? লাইনম্যান 1 নম্বরে, মানে ও এখন নিচ তলায় আছে। তাহলে ও কোন কোন তলাগুলো থেকে ঘুরে ঘুরে আসছে? 2 3 4 5, ঠিক আছে। মানে ও বর্তমান শক্তি স্তর হলো, মানে N1 হলো 1, তাহলে ও কোন কোন শক্তি স্তরগুলো থেকে আসছে? 2 3 4 5 এগুলো থেকে, ঠিক আছে। এই অঞ্চলটার নাম হচ্ছে লাইনম্যান অঞ্চলের নাম হচ্ছে যে ইউবি, মানে এটা ইউবি হচ্ছে আলট্রাভায়োলেট, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমরা অতিবিকিরণ রশ্মি যেটা বলা হয় সেই অঞ্চলের মধ্যে পড়ে। এরপর বামার মানে ও এখন 2 নম্বরে আছে, ও এখন কোন নম্বর শক্তি স্তরে আছে? 2। তাহলে এই দুইটা বাদ দিয়ে উপরেগুলো 3 4 5, ব্যাপারটা বুঝছো? মানে ও এখন 2 তলার মধ্যে আছে, তাহলে ও কোন কোন তলা থেকে নামছে? 5 4 3, মানে 5 তলায় ছিল, 4 তলায় ছিল, 3 তলায় ছিল, এখন ও 2 তলায় আছে। ব্যাপারটা বুঝছো? মানে এই 2 নম্বর তলায়, তাহলে ও 5 4 3 এগুলো থেকে আসছে। পেস্টেন 3, মানে ধরো এখন 3 তলা আছে, তাহলে কোন কোন তলা থেকে আসছে? মানে এখানে আসল শক্তির সময় তো 5টা বললাম, এখানে আরও আছে অনেক, ঠিক আছে, কোনো শেষ নাই, আরও থাকে। তো ও এখন ধরো 3-এ আছে, তাহলে কোন কোন তলাগুলো থেকে ঘুরে ঘুরে আসছে? ও ধরো এখন ধরো 3-এ থাকলে তাহলে এই তো এগুলো 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 এগুলো, মানে 5 6 5 4 এগুলো তালাগুলো ঘুরে ঘুরে চলে আসছে। এরপর ব্রাকেট, মানে ওখানে 4 আছে, তাহলে 4 বাদে, মানে ওখানে 4 তলায় আছে, তাহলে এগুলো সবগুলো বাদে উপরগুলো 5 6 7 এগুলো। আর যদি 5-এ থাকে তাহলে 5 বাদে এর উপরগুলো থেকেও ঘুরে ঘুরে আসছে। মানে এটা হচ্ছে বিকিরণ সম্পর্কিত, উপরে কোথা থেকে আসছে সেটা নিয়ে করা হয়। তাহলে বুঝছো? প্রথম শক্তি স্তরের নাম লাইনম্যান, দ্বিতীয়র নাম হচ্ছে বামার, তৃতীয়র নাম পেস্টেন, চতুর্থর নাম ব্রাকেট, পঞ্চম শক্তি স্তরের নাম হচ্ছে ফুন্ড। তো এখন এটা একটু বুঝতে একটু কষ্ট হলে আমরা যখন ম্যাথগুলো এখন করবো তখন দেখবা আর একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা একটু সুন্দর করে নোট করে ফেলো, আমি একটু ম্যাথটা একটু করবো, আমরা কিছু ম্যাথ করি, তাহলে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা, আর একটু তোমরা ভালো মতো জানতে পারবে। জাস্ট এটা একটু নোট করে রাখো। আসো একটা কোশ্চেন দিই, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন
চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তর হলে তরঙ্গ দৈর্ঘ্য কত, বর্ণ কেমন হবে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তর হলে তরঙ্গ দৈর্ঘ্য কত, বর্ণ কেমন হবে। এখন দেখো আমরা সূত্রটা এখানে প্রথমে লিখতে হবে কি, এখানে N1 কত N2 কত সেটা বের করতে হবে। এখানে N1 আর N2, তা আমরা বলছি N1 হচ্ছে কি প্রেজেন্ট শক্তি স্তর, এখন বর্তমান কোন শক্তি স্তরে অবস্থান করছে সেটা হচ্ছে N1, আর N2 হচ্ছে কোন শক্তি স্তর থেকে ও এসেছে। চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ধাপান্তর বলতে নেমে আসাকে বোঝায়। কেমিস্ট্রি ভাষায় এখানে ধাপান্তরকে বোঝানো হচ্ছে নেমে আসা, মানে এখন বর্তমানে চলে আসছে এখানে, মানে চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসছে। তাহলে আগে ছিল চতুর্থ, এখন এসেছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে বর্তমান হচ্ছে N1, পাস্ট আমি বলছিলাম প্রেজেন্ট হচ্ছে N1, পাস্ট হচ্ছে N2, প্রেজেন্ট হচ্ছে এখন দ্বিতীয় শক্তি স্তর। তাহলে N1 এর মান হচ্ছে 2, আর কোন শক্তি স্তর থেকে আসছে, চতুর্থ, তাহলে N2 = 4। তা আমাকে ল্যামডা নির্ণয় করতে হবে। তাহলে একটু দেখি আমরা সূত্রটা থেকে 1/λ সমান আর SZ² 1/N1² - 1/N2²। তা আসো আর এস এর মান 10, 96, 78 ইন্টু Z মানে এখানে হাইড্রোজেন পরমাণু 1²। ঠিক আছে, 1/N1 এর মান কত, 2² - 1/4²। তাহলে 10, 96, 78 ইন্টু 1/4 - 1/16। তাহলে 10, 96, 78 ইন্টু 3/16, এটা লসাগু করলে এটা হয়, এটা হচ্ছে 1/λ মান। তাহলে সুতরাং ল্যামডার মান হবে কি, এটা উল্টা যাবে না, উল্টা গেলে কি থাকবে 16, আর নিচে হচ্ছে 10, 96, 78 ইন্টু 3। তাহলে এটার মান আসবে কত, 4.86 10⁻5 cm⁻1। এখন এটা মনে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্যকে সবসময় ন্যানোমিটারে প্রকাশ করবা। ঠিক আছে, 1 cm⁻1 সমান 10⁷ ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্যকে কিসে প্রকাশ করতে হবে, সবসময় ন্যানোমিটার। তো এটা সেন্টিমিটার আছে, তাহলে আমি কি করব, 10⁷ দিলাম। ঠিক আছে, গুণ করলে কত আসবে, 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মান কত আসছে, 486 ন্যানোমিটার। আর আমরা গত ক্লাসে কিন্তু কিছু বর্ণ রেঞ্জ পড়ালাম, 380 থেকে কত, তারপর 400 থেকে কত, এগুলো কত কোন কোন বর্ণ দেখাবে, তাহলে ওটার থেকে একটু দেখে নেবা। 486 হচ্ছে তোমার আসমানি বর্ণের, ঠিক আছে, রেঞ্জ 486-র মধ্যে পড়ছে হচ্ছে আসমানি বর্ণ, তাহলে এটা বর্ণ হবে আসমানি। ব্যাপারটা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের ম্যাথগুলো এভাবে আসে একটু, ঠিক আছে, একটু পারলে করে নিও। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করি, একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভিডিওটা পজ করে একটু নোট করে নিও। অনেক ধরনের ম্যাথ আছে এখান থেকে, প্রায় অনেক, এগুলো সবসময় কিন্তু এসে থাকে। ধরো আমি কোয়েশ্চেন 2 দিলাম, লিথিয়াম পরমাণুর একটি ইলেকট্রন ফ্রুন সিরিজ থেকে বামার সিরিজে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে N1 N2 লিখবো। কি বলছে এটা খেয়াল করে, লিথিয়াম পরমাণু একটি ইলেকট্রন ফ্রুন থেকে বামার সিরিজে আসলে, প্রথমে ছিল ফ্রুন্ডে, এখন আসছে বামারে, এখন হচ্ছে কি প্রেজেন্ট কোথায় আছে, বামার। তাই আমি কিছুক্ষণ আগে এখানে লিখে দিলাম, বামার সিরিজের ক্ষেত্রে মান কত, বামার সিরিজের জন্য মান হচ্ছে 2, আর ফ্রুন সিরিজের জন্য মান হচ্ছে কত, 5। ঠিক আছে,
তাহলে ফোন মানে 5, বামার মানে 2, এই সিরিজগুলো আমি এখানে লেখা ছিল। তাহলে ফোন থেকে মানে 5 থেকে 2টা আসছে, n1 হচ্ছে প্রেজেন্ট আর n2 মানে যেখান থেকে আসছে সেটা হচ্ছে পাস্ট মানে 5। তাহলে আমরা সূত্রটা লিখি 1/λ সমান সমান RSZ স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সেম 10, 96, 78 ইন্টু, এবার ঝেটের মান কত হবে এখানে খেয়াল করো, লিথিয়াম, ঠিক আছে, ঝেটের মান হবে এখানে 3, ঠিক আছে, 3 স্কোয়ার ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। তাহলে 10, 96, 78 ইন্টু 9 ইন্টু 1/4 মাইনাস 1/25, ঠিক আছে। তাহলে 10, 96, 78 ইন্টু 9 ইন্টু 21/100, তাহলে এটা হচ্ছে 1/λ মান। সুতরাং ল্যামডার মান হবে কত, এটা উল্টাই দিই 100, আর নিচে 10, 96, 78 ইন্টু 9 ইন্টু 21, ঠিক আছে। তাহলে এটা আসে 4.82 ইন্টু 10⁻6 সেন্টিমিটার ইনভার্স 1। এটাকে ন্যানোমিটার নিলে 4.82 10⁻6 ইন্টু 10⁻7 ন্যানোমিটার, তারপর যা আসে আর কি অ্যান্সার, ঠিক আছে। সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সবসময় সেন্টিমিটার ইনভার্স 1 থাকবে, কেন তুমি এটা সেন্টিমিটার ইনভার্স 1-এ প্রকাশ করতেছো। 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্স 1, তাই আনসারটা সেন্টিমিটার 1 ইনভার্স আনবে। আর এটাকে ন্যানোমিটার নিতে হলে 10⁻7 দিয়ে গুণ করে ন্যানোমিটার নিয়ে যাবো। ব্যাপারটা বুঝছো? লিথিয়াম পরমাণু, হাইড্রোজেন বললে 1, লিথিয়াম বা অন্যান্য পরমাণু বললে সেটা পারমাণবিক সংখ্যা অনুসারে বসবে। আর এরকম ফোন থেকে বামার সিরিজ, ক্লিয়ার? এবার আস্তে আস্তে একটু আমরা একটু কঠিনের দিকে যাই। ধরো আমি একটা কোয়েশ্চেন দিই, এদিকে লিখি, হ্যাঁ, ধরো কোয়েশ্চেন নাম্বার 3, এটা জাস্ট আমি একটা চিত্র আঁকবো, 1, 2, 3, 4, ঠিক আছে। এখন এখানে মাঝখানে দিলাম হাইড্রোজেন, এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিলাম। প্রশ্ন দিলাম দেখি তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা সমান সমান কত। তাহলে এখানে তোমরা এটা পারো কিনা একটু দেখি। এখানে n1 কত, n2 কত। দেখো ইলেকট্রনটা প্রথমে এখানে ছিল, এখন আসছে এখানে, প্রথমে ছিল এখানে, এখন আসছে এখানে। তাহলে এখন শক্তি স্তরগুলো গণি, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, অর্থাৎ প্রথমে ছিল 4-এ, এখন আসছে 1-এ। তাহলে n1 এখন কোথায় আছে, 1, আর আগে কোথায় ছিল, 4। ব্যাপারটা বুঝতে নাকি বুঝো নাই? ঠিক আছে। তাহলে এখন কোয়েশ্চেনটা দিল ল্যামডা সমান সমান কত, আর বর্ণ দৃশ্যমান হবে কি না, দৃশ্যমান হবে কি না, বর্ণ দৃশ্যমান হবে কি না। n1 এটা দিয়ে প্রশ্নটা ল্যামডা কত, বর্ণ দৃশ্যমান হবে কি না। এবার আসো তাহলে আমরা এটা বের করি। এখানে ঝেটার মান কত, ওই মাঝখানে হাইড্রোজেন, তাহলে ঝেটার মান 1, তাহলে 1/λ সমান সমান আর এস জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে 10, 96, 78 ইন্টু 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/4 স্কোয়ার। তা 10, 96, 78 ইন্টু 1/1 মানে 1, আর এদিকে 1/16, ঠিক আছে। তাহলে 10, 96, 78, আমি একটু এটা মুছে দিই, 10, 96, 78 ইন্টু লসাগু হচ্ছে 16, উপর হচ্ছে যে 15, এটা হচ্ছে 1/λ মান। তার সুতরাং ল্যামডা সমান সমান 16 উপর নিচে 10, 96, 78 ইন্টু 15, তাহলে এটা কত আসবে, 9.72 10⁻6 সেন্টিমিটার ইনভার্স 1 ইন্টু 10⁻7 ন্যানোমিটার, তাহলে 97.2 ন্যানোমিটার। ল্যামডা মান কত আসছে, 97.2 ন্যানোমিটার, ঠিক আছে। তো এটা কি দৃশ্যমান হবে না, আমরা জানি 380 থেকে 780 ন্যানোমিটার হচ্ছে দৃশ্যমান। এটা হচ্ছে যে 10 থেকে 380, যেটা অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, এটা দৃশ্যমান হবে না। একটু লিখে নাও,
একটু ভিডিও হচ্ছে নাকি একটু দেখি, একটু নিচে করতে হবে। এটা বুঝলে? তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, আসেন। এগুলো একটু সুন্দর করে নোট করে রাখি, ওখানে এগুলো তোমার 2.5 বছর লাগবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভার্সিটি এক্সামিনেশন সবসময় এগুলো একটু লাগে। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে কত, আমরা এটা 4 নাম্বারটা দেখি। 1 2 3 4 5 6 6 5 4 3 2 1। ঠিক আছে, এখানে বললো কি বিকিরিত শক্তির মান নির্ণয় করো, বিকিরিত শক্তির মান নির্ণয় করো। ঠিক আছে, বিকিরিত শক্তির মান নির্ণয় করো বলতে আমরা বিকিরিত শক্তির মানটা পড়ছিলাম, কি মনে আছে, ইকুয়াল টু এসি বাই ল্যামডা। এখানে ই এর মান বের করতে হবে। ই এর মান বের করতে হলে আমরা তো এইচ এর মান জানি, এটা ধ্রুবক 6.626 tan ইনভার্স 34। সি এর মানটাও জানি 3 × 10⁸, কিন্তু ল্যামডার মান তো এখানে জানি না, তাহলে আমাকে এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে আগে। তো আমরা এখানে তাহলে কী করবো, এখানে n1 কত n2 কত আগে জানতে হবে, n1 n2, ল্যামডা বের করতে হলে এটা লাগবে। তাহলে এখন আসল n1 n2 কী হবে একটু খেয়াল করি। n1 এখানে কত, দেখো ইলেকট্রনটা এখন লাস্ট কোথায় এসে থামলো, মানে কোথায় এসে এই তীর চিহ্নগুলো থামছে, 2 নাম্বারে এসে থামলো না, অর্থাৎ এখন প্রেজেন্টটা আছে রেখাগুলো, এই রেখাগুলো এখন প্রেজেন্টটা আছে 2 নাম্বারে। আর কোথা থেকে আসছে এগুলো আসছে তোমার, দেখো কোথা থেকে শুরু হয়েছে, লাস্ট হচ্ছে 6 থেকে, তো 6 থেকে শুরু করছে, লাস্ট কোথায় এসে থেমে গেল 2 নাম্বারে, মানে 6 থেকে শুরু 2 নাম্বার আসে শেষ। তাহলে 6 থেকে নামা শুরু করছে, এই 6 থেকে নামা শুরু করছে, 2 নাম্বার আসে থেমে গেছে, তাহলে n2 = কত 6। ব্যাপারটা ক্লিয়ার, n2 6 n1 2। তাহলে আমরা আসো এখানে, এটা আচ্ছা এটা হাইড্রোজেন পরমাণুর জন্য দিলাম হাইড্রোজেন। তা আমরা জানি 1/λ সমান RS/z²। এটা বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন দিয়ে করে, একটু মাঝে মাঝে একটু স্যাররা ট্রিক্স করে আর কি। 10 96 78 ইন্টু 1² ইন্টু 1/2² ইন্টু 1/6²। তাহলে 10 96 78 ইন্টু 1 তো 1 ইন্টু 1/4 মাইনাস 1/36 636। তাহলে 10 96 78 ইন্টু 36 লসাগু 8। ঠিক আছে, কেন 4 নং 36, 9 থেকে 1 গেলে 8। তাহলে এখন এটা হচ্ছে 1/λ, সুতরাং ল্যামডা সমান কী হবে, 36 উপরে নিচে 10 96 78 ইন্টু 8। তো এটা আসে কত, ক্যালকুলেটর একটু করি, লেখাটা কি বোঝা যাচ্ছে? এটা 4.103 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার ইনভার্স 1। তো এটাকে ন্যানোমিটার নেব, 10⁷। তাহলে কত আসে, 410 ন্যানোমিটার। ঠিক আছে, ল্যামডা মানটা আমরা বের করলাম 410 ন্যানোমিটার। এখন লিখি আমরা বিকিরিত শক্তি ইকুয়াল টু SC/λ। এইচ এর মান কত, 6.626 ইন্টু 10 ইনভার্স 34, সি এর মান 3 ইন্টু 10⁸, ল্যামডা মান 410। এখন দেখো, যখন বিকিরিত শক্তি নির্ণয় করতে বলবে তখন ল্যামডার মানটা ন্যানোমিটারে রাখা যাবে না, তখন ল্যামডার মানটা সবসময় মিটার এককে প্রকাশ করতে হবে। মিটার এককে প্রকাশ করতে হলে আমরা ন্যানোমিটার থেকে মিটার নিতে হলে কী করতে হবে, 10⁹ মিটার। ঠিক আছে, ন্যানোমিটার সাথে 10⁹ দ্বারা গুণ করে দিলে হবে।
ঠিক আছে। তো এখন এটা ক্যালকুলেশন করলে এটা আসবে কত, 4.84 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, 10⁻19 নাকি 18 আসে, আমি ক্যালকুলেটার বুঝতে পারতেছি না, হয় 18 নাহলে 19 আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখিও। ঠিক আছে, আমার থেকে এখানে ক্যালকুলেটার নেই, তো আমার একটু ক্যালকুলেটার সংকট পড়ছে, বিভিন্ন স্টুডেন্টের কাছে দিয়ে দিয়েছি, ওদের পরীক্ষা চলতেছে, সেই কারণে তোমরা একটু পারলে এটা দেখিও। আর একক হবে জুল। ঠিক আছে, তো এইভাবে আমরা বিকিরিত শক্তি দেখছো ল্যামডার মাধ্যমে নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, একটু নোট করে নাও। এবার আরেকটা ম্যাথ করি, আবার আসেন একটু একটু ভিন্ন ধর্মী, এটা একটু অনেকে পারে না প্রথম দিকে, এই ম্যাথটা একটু খেয়াল করি। ধরো দিল এটা 1 2 3 4 5, 5 4 3 2 1। এখন দেখো এক্ষেত্রে কি বললো, ল্যামডা ইকুয়াল টু কত। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, ইলেকট্রনটা n1 কত, n2 কত, এখানে n1 কত, n2 কত, এটা হচ্ছে মেন। এটা বের করতে পারলে ম্যাথটা বাকিগুলো তোমরা ইজি আগের সিস্টেমে। এবার আসো n1 কত, n2 কত। এখানে n1 হচ্ছে ইলেকট্রনটা এখন কোথায় আছে, এখন 2 কিন্তু লাগে না, মানে 2 এর মধ্যে প্রবেশ করে গেল, অর্থাৎ n1 হচ্ছে 2। এই দেখো তীর চিহ্নটা এখানে আসে দেখালো, অর্থাৎ n1 হচ্ছে 2। এবার n2 কোথা থেকে এসেছে, অনেকে ধরে কি 1, না, এটা তো নিচ থেকে উপরে উঠছে, এটা তো শোষণ ঘটছে, নিচ থেকে উপরে যাওয়া মানে শোষণ। আমরা হচ্ছে এটা বিকিরণ সম্পর্কিত ম্যাথগুলো করবো, এখানে সবসময় উপর থেকে নিচে ইলেকট্রনগুলো নামবে, সবসময় উপর থেকে নিচে। তো এটার থেকে 1টা কাউন্ট হবে না, কেন এটা নিচ থেকে উপরে যাচ্ছে। এবার উপর থেকে হিসাব করো, তাহলে স্যার এটা তাহলে 5 হবে, 5। হ্যাঁ, অনেকের আনসার বলে 5, কিন্তু এটা আনসার 5 না। কেন, ইলেকট্রনটা দেখো কোথা থেকে নামছে, দেখো উপর থেকে নামছে, উপরে, 5 থেকে না। 5 থেকে কখন হবে, ধরো আমি আরেকটা কোয়েশ্চেন লিখি এখানে সেমভাবে, ধরো সেম এরকম 5 4 3 2 1। এটার ক্ষেত্রে n1 ইকুয়াল টু 2, n2 ইকুয়াল টু, এটার ক্ষেত্রে হবে 5। কেন, দেখো এই রেখাটা 5 থেকে লেগে নামছে, অর্থাৎ মানে 5-এ ছিল, 5 থেকে এখন 2-তে নামছে। কিন্তু এটা তো 5-এ লাগে নাই, 5-এর আরও উপর থেকে, দেখো তীর চিহ্নটা আরও উপর থেকে নামছে, কিন্তু এখানে কোথা থেকে নামছে তো আমি বুঝতে পারছি না, কি 6 থেকে নামছে নাকি 7 থেকে নামছে নাকি 8 থেকে নামছে নাকি 9 থেকে নামছে, আমি বুঝতে পারছি না। তাহলে এখানে ক্ষেত্রে n2 মান যখন আমি ভাবতে পারছি না, মানে কোথা থেকে নামছে মানে বোঝা যাচ্ছে না, তাহলে n2 হবে এখানে ইনফিনিটি, মানে অসীম থেকে নামছে। আর এটার ক্ষেত্রে হবে 5 যখন লেগে আসবে। ডিফারেন্সটা বুঝছেন? তাহলে এখন আসো এটার ক্ষেত্রে 1/λ সমান সমান RS Z² Z মানে ধরো হাইড্রোজেন পরমাণু, 1/n1² মাইনাস 1/n2²। আসো 10 96 78 ইন্টু 1, 1/2² ইন্টু 1/∞ স্কোয়ার বা 1/∞ দিলে হচ্ছে। এবার আসো 10 96 78 ইন্টু 1/4, 1/∞ মানে সবসময় 0, এটা একটু মাথায় রাখবা, 1/∞ মানে 0। ঠিক আছে, এরপর তো তোমরা পারবা। তাহলে কী থাকে আর 10 96 78 ইন্টু 1/4, এরপর থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা। তাহলে অসীম থেকে আসলে ইনফিনিটি বসবে, আর যদি লেগে আসে তাহলে যেখান থেকে লেগে আসছে সেটা বসবে। ব্যাপারটা ক্লিয়ার? তা আসো আমি যে এটা একটা দেখাই, ধরো এটা আরেকভাবে আসে, যে এরকম করে দিল, ইলেকট্রনটা বাইরের থেকে আসে এখানে দেখালো। ঠিক আছে, তাহলে এখানে n1 কত, n2 কত, n1 হচ্ছে 1 2, এই 2 নাম্বার, আর n2 কী হবে এখানে ক্ষেত্রে, কেন বাইরে থেকে কোথা থেকে আসে যায় না, তাহলে ইনফিনিটি। ঠিক আছে, এবার আমার যে শিটটা দিয়েছি সেখানে 25 নম্বর পেজের মধ্যে ম্যাথ 4 এবং ম্যাথ 5 নাম্বারটা একটু খুলিও, আমার শিটটা একটু কালেক্ট করার তাতে চেষ্টা করব। ওখানে ম্যাথ 4 এবং ম্যাথ 5-এর মধ্যে দেওয়া আছে কি, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য, আরটা দেওয়া আছে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটা ওয়ার্ড। ঠিক আছে, পেসেন্ট সিরিজের জন্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, আর ধরো পেসেন্ট সিরিজের জন্য বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। ক্ষুদ্রতম শব্দটা দেখলে সবসময়
ধরো তোমাকে বললো কি কোয়েশ্চেনটা আমি একটু লিখে দিই যে পেশেন্ট সিরিজের জন্য ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের মান কত? ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের মান কত? তাহলে এক্ষেত্রে কী হবে, n1 ইকুয়াল টু হচ্ছে পেশেন্ট মানে 3, আর n2 ইকুয়াল টু কী হবে, ক্ষুদ্রতম যখন দেখবা n2 সবসময় ইনফিনিটি বসাবো। এটা একটু সুন্দর করে নোট করে রাখো, ক্ষুদ্রতম দেখলে n2 ইকুয়াল টু ইনফিনিটি। এবার সেম প্রশ্ন আমি যদি বলি পেশেন্ট সিরিজের জন্য বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্যের মান কত? বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্যের মান কত? তা সেম n1 ইকুয়াল টু পেশেন্ট মানে কত 3, আর n2 ইকুয়াল টু কী হবে n1 প্লাস 1, একটা শুধু 1 প্লাস যোগ হবে, তাহলে কত 3 প্লাস 1 তাহলে 4। তাহলে বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য বলে তখন n2 বের করবো কীভাবে, n1 প্লাস 1। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম। এবার কিছু ভার্সিটি এবং বোর্ডের এমসিকিউতে যে ধরনের একটু কোয়েশ্চেন আসে বা মেডিকেলে যেসব ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। দুটো টপিকস নিয়ে বেশি আসে, সেগুলো একটু আমরা একটু দেখি। সরি, আশা করি বুঝতে পারবো। প্রথমটা একটু দেখি। প্রথম যে টপিকসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্ণালীর রেখা নির্ণয়। বর্ণালীর রেখা নির্ণয় সূত্র n2 মাইনাস n1 n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু লিখে দিই। কোনো একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে ঠিক আছে, বর্ণালীর রেখার সংখ্যা কত হবে? বর্ণালীর রেখা সংখ্যা কত? তা আমরা এই সূত্রের উপর এটা ফলো করে দেখি কি বললো, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে, মানে n2 ইকুয়াল টু চতুর্থ, n1 ইকুয়াল টু প্রেজেন্ট, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তর। তাহলে n2 ইকুয়াল টু কত, চতুর্থ, n1 ইকুয়াল টু হচ্ছে 2, মানে 4 আর 2, তাহলে আবার 4 মাইনাস 2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে কত 2। তাহলে আগে কিন্তু দেখো এটা হবে কত 2 ইন্টু 4 থেকে 2, অনেকে কিন্তু 2 প্লাস 3 করে ফেলে, প্রথমে প্লাসের কাজ করে, কিন্তু না, প্রথমে আগে মাইনাসের কাজ করতে হবে। মাথায় রাখবে এই জিনিসটা, কিন্তু সবাই ভুল করে। অনেকে এটা বসে দিয়ে এখানে 4 বিয়োগ 3 তাহলে 1, ঠিক আছে। তাহলে এটা হবে প্রথমে 4 বিয়োগ 2 2 প্লাস 1 ইন্টু 3 ডিভাইড বাই 2, তাহলে 6/2, তাহলে আনসার হবে 3। তাহলে বর্ণালী রেখার সংখ্যা হচ্ছে কি, বর্ণালী রেখার হচ্ছে 3। ক্লিয়ার? এবার আরটা একটু দেখাই, সিরিজের রেখা বা লাইন নির্ণয়। আসো, এটার জন্য সূত্র হচ্ছে কি n2 সমান n1 প্লাস লাইন বা রেখা। আগেরটা করছি বর্ণালীর রেখা, আর এখন করব সিরিজের রেখা। এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেন কোন শক্তি স্তর হতে ইলেকট্রন আসার কারণে বামার সিরিজে তৃতীয় লাইন সৃষ্টি হয়? তৃতীয় লাইন সৃষ্টি হয় মানে অর্থাৎ এখানে আমাকে n2টা নির্ণয় করতে হবে। কোন শক্তি স্তর হতে ইলেকট্রন আসার কারণে বামার সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হয়, ঠিক আছে। কোন শক্তি স্তর মানে আমি n2 জানি না, কোন শক্তি স্তরে ইলেকট্রন আসার কারণে বামার সিরিজ, কিন্তু এখন বর্তমানে কোন সিরিজে আছে, বামার সিরিজে। তো বামার সিরিজে তৃতীয় লাইন সৃষ্টি হবে, অর্থাৎ এখানে n2টা নির্ণয় করবো কি, বা n2 প্লাস n1 কত, বামার জন্য মান কত 2, আর লাইন সংখ্যা কত 3, 2 প্লাস 3 অর্থাৎ 5, অর্থাৎ
পঞ্চম শক্তির স্তর হতে ইলেকট্রন আসার কারণে বামার সিরিজে তৃতীয় লাইন সৃষ্টি হবে। ব্যাপারটা ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে বোর্ডের মধ্যে। আশা করি টপিকসগুলো বুঝতে পারছো। আমরা সৃজনশীল কিছু প্র্যাকটিস করব, সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আরও বিস্তারিত আলোচনা করব। সৃজনশীলগুলো হচ্ছে আমার শীটের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি প্র্যাকটিস করব। ওরকম সিমিলার তোমরা বোর্ডের মধ্যে আরও অনেক পাবা, ঠিক আছে? এখন আমরা কিছু সৃজনশীল প্র্যাকটিস করি এই টপিকসগুলোর উপর। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের সৃজনশীলগুলো এই টপিক থেকে এসে থাকে। একটু দেখি প্রথম একটা সৃজনশীল লিখি আমার শীট থেকে করে। আমার শীটের 17 নম্বর পেজে 1 নম্বর সৃজনশীলটা। আচ্ছা, আমি এটা একটু এখানে রাখি। 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 7 6 5 4 3 2 1। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। গ নম্বর কোয়েশ্চেনটা একটু লিখি। সেটা হচ্ছে কি বললো গতে, যে উদ্দীপকে বি সিরিজে একটি রেখা তরঙ্গদৈর্ঘ্য, উদ্দীপকে বি সিরিজ, বি মানে এটা, বি সিরিজের একটি রেখার তরঙ্গদৈর্ঘ্য 486 ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর আছে? ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ফিরিয়ে আনা হলো? এখন কি করতে হবে? আমার এই বি সিরিজের জন্য আমার N2টা নির্ণয় করতে হবে। তো স্যার এখানে ক্ষেত্রে আমরা এখন করি, ধরো এখানে N1টা আগে কত আমি বের করি। এখানে ল্যামডা দেওয়া আছে, ল্যামডা তোমার হচ্ছে 486। N1 হচ্ছে কত? এখন কোন শক্তি স্তরে আছে? এখন হচ্ছে সর্বশেষ 2 নম্বর শক্তি স্তরে আছে, অর্থাৎ N1 = 2। N2 কী হবে? স্যার N2 তে এতো যেখান থেকে আসছে 7 হবে, কিন্তু না, যখন তরঙ্গদৈর্ঘ্য দেওয়া থাকবে তখন N2 যখন নির্ণয় করতে হবে, এটার জন্য কিন্তু 486 আসতে পারে, এটার জন্য 486 আসতে পারে, এটার জন্য 486 আসতে পারে, এটার জন্য 486 আসতে পারে, আমি কিন্তু জানি না। তখন তোমাকে কী করতে হবে? এই N2টা নির্ণয় করতে হবে, ঠিক আছে? আসলে 486 কোন শক্তি স্তরের জন্য হচ্ছে? এটা কি 6 নম্বরের জন্য হচ্ছে, নাকি 4 নম্বর থেকে আসার ফলে হচ্ছে, নাকি 6 নম্বর থেকে আসার ফলে হচ্ছে? আমি জানি না। তাহলে আমরা সূত্রটা কি, অনেকে এটা দুইভাবে করা যায়। আমি একটু বলতেছি দুইভাবে, সোজাটাও দেখাবো আর একটু ক্যালকুলেশন প্রবলেম যেটা সেটা একটু বলি। এটা তোমরা ইজিলি 1/λ আর এস জেড স্কোয়ার 1/n1² মাইনাস 1/n2², এখান থেকে N2-র মানটা তোমরা নির্ণয় করতে পারবা। এই ল্যামডার মান 1/486 বসিয়ে এখান থেকে তোমরা N2টা নির্ণয় করতে পারবা, ঠিক আছে? কিন্তু এটা একটা সমস্যা, অনেক সময় ক্যালকুলেশন কিন্তু ভুল হয়ে যায়। ভুল হয়ে বলতে কীরকম, যে N2 যেমন এটা আনসার হবে, আসলে N2 মান হবে 4। ভুল মানে অনেক সময় ক্যালকুলেশন করতে ক্যালকুলেটারে ভুল হয়ে যায়। তাই আমি একটা টেকনিক শেখাই, সেটা হচ্ছে কি, যে টেকনিকটা তোমরা এটা দিয়ে করতে পারবা, তোমরা স্যাররা কাটবে না। মানে ল্যামডা মানটা বসিয়ে N1-এর মানটা এখানে বসাবা, N2টা নির্ণয় করবা, ঠিক আছে? কিন্তু আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি যেটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেটা হচ্ছে কি, এখানে N1 = 2, কেন? এখন এটা 2 নম্বর শক্তি স্তরে সবগুলো এসে থামলো। N2 = কী হবে? N2 ধরবা এই 2 এর ইমিডিয়েট উপরেরগুলো, মানে 2 এর উপর কোনটা আছে? 3 ধরি। N2 = 3, এটা ধরি দিয়ে লিখবা, ধরি, ঠিক আছে? N1 = 2, N2 = 3 ধরবা, মানে ধরলাম 3 নম্বর শক্তি স্তর থেকে আসার ফলে 486 ন্যানোমিটার হয়। তা আমি N2 = 3 দিয়ে ধরে আনসার ল্যামডার মান 486 আসে কিনা দেখবো। তা আমরা 1/λ সমান আমি একটু তাতে লিখে দিই, মানে শর্টকাট 10 96 78 × 1² × 1/4, মানে 2² মানে 1/4, আর এটা 1/3² মানে 9। তাহলে 10 96 78 × 4 9 36 আর 9 - 4 5,
ঠিক আছে, তাহলে সুতরাং এটা ল্যামডা সমান সমান কী হবে 36 উপরে 10 96 78 ইন্টু 5, তো এটা আসে 6.67 না 6.27 যে কোনো একটা আসবে ইন্টু 10⁻5 বা 6, আমি ক্যালকুলেশন জানি না, কিন্তু ইন্টু 10⁻7 যেটা সবার লাস্টে আসে 657 নাহলে 67 যে কোনো একটা মান আসবে ন্যানোমিটার। আসলে আমি শিওর বলতে পারতেছিলাম, তাই আমি ক্ষমা পাতে যেহেতু আমাদের ক্যালকুলেটার নেই, কিন্তু এরকম একটা মান আসবে। তাহলে দেখো ল্যামডার মানটা কি আমার মিললো এটার সাথে 486 সাথে মিলে নেয়। তাহলে আমি কি করব এখন আবার n1 = 2 ধরি, n2 = 4, তো এখন কী হবে সেম 1/λ 10 96 78 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/4 - 1/16, আমি ডাইরেক্ট করে ফেললাম। তাহলে 1/λ সমান সমান 10 96 78 ইন্টু 3/16 লসাগু করলে, সুতরাং ল্যামডা সমান সমান 16/10 96 78 ইন্টু 3, তাহলে এটা আসবে 4.86 10⁻5 cm⁻1 ইন্টু 10⁻7 ন্যানোমিটার, তাহলে 486 ন্যানোমিটার। তাহলে কত নম্বর ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর থেকে আসার ফলে আমার ল্যামডার মান 486 ন্যানোমিটার হবে। এইভাবে একটু করলে আনসারটা একদম পারফেক্টলি আসবে, ওইভাবেও করা যাবে, দেখবে 4 আসবে, কিন্তু ওটা ক্যালকুলেশন একটু প্রবলেম থাকে। আশা করি বুঝতে পারলাম। স্যার আমরা প্রথমে কি স্যার 4 দিয়ে তাহলে করে ফেলি? না, আসলে দুইভাবে দেখালে একটু ভালো হয়। সবসময় ধরো তোমাকে এটা যদি 3 নাম্বার এসে থামলো, ধরো এই লাইনটা নেই, ধরো এখানে দিল 3 নাম্বার, ঠিক আছে, এটা তাহলে এখানে প্রথমে n1 = 3, n2 = 4 একবার ধরবা, আর একটা 5 ধরবা, ইমিডিয়েট দুইটা আগের শক্তি স্তর ধরলে আশা করে চলে আসবে। ব্যাপারটা বুঝছো? তো এটা হচ্ছে এরকম সৃজনশীল, এটা হচ্ছে 1-এর গ নাম্বার। এবার আসো একের ঘ নাম্বারটা কি ছিল? x3 + n-1 d5, যেখানে n = 4। x এর সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনটির পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা, পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা। দেখো তাহলে এখানে x3 হচ্ছে কি n-1, তাহলে n এর মান 4 বসায়, 4 - 1 d5 অর্থাৎ 3d5, এটা হচ্ছে x3+ এর মান। কিন্তু আমাকে কিসের বের করতে হবে? x এর ক্ষেত্রে পলির বর্জন নীতি। x3+ = 3d5 হলে তাহলে x = কী হবে? তাই 3টে ইলেকট্রন তারা কি, ও তো 3টে ইলেকট্রন দান করার পর 3d5 হয়েছে, 3টে ইলেকট্রন দান করার আগে কি অবস্থা থাকবে? তাহলে d, 3টে ইলেকট্রন আমরা জানি কি সবসময় 4s এর পর 3d হয়, ঠিক আছে। ইলেকট্রন সবার আগে 4s এ প্রবেশ করবে, বের হওয়ার সময় দান করার সময় আগে 4s থেকে বের হবে, তারপর 3dতে যাবে। তাহলে আমি 4s2 ধরলাম, আর এখানে হচ্ছে ধরলাম 3d6। এখন খেয়াল করো এই 4s2 থেকে আমার যদি এই 4s2 3d6 থেকে যদি 3টে ইলেকট্রন চলে যায়, 3টে ইলেকট্রন দান করি, তাহলে প্রথমে এখান থেকে 2টে ইলেকট্রন যাবে, এখান থেকে 2টে ইলেকট্রন দান করবে, তারপর আরেকটা থাকবে এখান থেকে দান করবে, তাহলে সেখানে লাস্টে কী দাঁড়ায় 3d5। মানে ব্যাপারটা বুঝছো? মানে এখন হচ্ছে x3+ অবস্থা হচ্ছে 3d5, আর x3+ হওয়ার আগে নর্মাল x অবস্থা হচ্ছে কি 4s2 3d6। এখান থেকে 2টা যাবে, এখান থেকে একটা যাবে, তার টোটাল কয়টা হলো? 5টা, তাহলে এটা হচ্ছে 3d5। ব্যাপারটা বুঝছো? তাহলে এবার আসো 3d5 যেহেতু, তাহলে আমি এখন পুরোটা একটু সাজাই। তাহলে x = কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এটা হচ্ছে x এর মান। এখন এখানে বলছে কি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা, মানে ইলেকট্রনগুলো। তাহলে এখন সর্বশেষ কী হবে? এখানে সর্বশেষ কক্ষপথ কোনটা? অবশ্যই 4s। আমি যদি সাজাই লিখি 3d পথে 4s আসবে, ঠিক না? মানে কি যখন সর্বশেষ কক্ষপথ হিসাব করলে আমরা 4 নাম্বার যেহেতু আসছে, তো এখানে সর্বশেষ কক্ষপথ 4।
অর্থাৎ এতটুক পর্যন্ত হচ্ছে কি 18 আর এটা 19, এখানে 20 আর 3 কত, এই 21, 22, 23, 24, 25, 26 নাম্বারটা আবার এখানে। ঠিক আছে, তাহলে আমার সর্বশেষ কক্ষপথ কোনটা পড়ছে? 4s। তাহলে এটা আমার 19-এর জন্য এবং 20-এর জন্য পলির বর্জনীতি বের করতে হবে। এখানে দেখবা সব সেম থাকে, n এর মান হচ্ছে 4, s এর মান, l এর মান 0, 4, 0, m এর মানও 0, এটাও 0, স্পিন এটা উপর এটা নিচে, এটা +½ এটা -½ ব্যাপারটা বুঝছো? তাহলে সবাই সর্বশেষ বলতে এটা বুঝবে না, সর্বশেষ বলতে এটা 4sকে বুঝাবে। তা সর্বশেষে কয়টা থাকে এখানে? 19, 20, এটা। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আমার শীটের 5 নাম্বার সৃজনশীলটা, 5 নাম্বার একটু সৃজনশীলটা একটু দেখি। পাঁচের উদ্দীপক 1, 2, 3, 4, 5, 5E, 4D, 3C, 2B, 1A, 1, 2, 3। গ নম্বর কোয়েশ্চেন কি? কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরে, ডি মানে কোনটা? এটা ডি শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো দেখো, এটা হচ্ছে কি আমার ক্লাস নাম্বার 3 এর ভিডিও। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে অরবিটাল সংখ্যা আমি কিছু নির্ণয় করে দেখালাম, যে ওই n, l, m অরবিটাল, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্পিন, উপস্তর, লাস্ট হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা মোট। তো 4-এর জন্য যেটা করছিলাম আমার ভিডিওর, আমার 3 নাম্বার ক্লাসের কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সেটা আমরা বের করবো। ওটা একটু দেখে নিও, ওটাই হবে আনসার। তো এখানে ডি শক্তি স্তর মানে কি? ডি নাম্বার কোনটা? 1, 2, 3, 4, মানে n = 4 ধরে মানটা করতে হবে। এটা ক্লিয়ার? এটা একদম পারবো। এটা ভিডিওটা আনসার সহ আমার দেওয়া আছে 3 নাম্বার ক্লাসে, এটা একটু দেখে নিও। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এটা হচ্ছে গড় কোয়েশ্চেন। এবার একটু আমি ঘ নাম্বারের কোয়েশ্চেনটা একটু দেখাই। বি শক্তি স্তরের জন্য, বি শক্তি স্তরে তৃতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্যর বর্ণ দৃশ্যমান হবে কিনা। তাহলে আসো, বি শক্তি স্তর মানে কোনটা? এটা। তাহলে এখানে ক্ষেত্রে এখানে n1 কত? n1 হচ্ছে 2, ঠিক আছে। এখন যেহেতু দ্বিতীয় আছে, তাহলে এখন বলছে তৃতীয় রেখার তরঙ্গ। তৃতীয় রেখা বললো, তাহলে আমাকে n2 বের করতে হবে। তা আমরা বললাম না রেখার ক্ষেত্রে, মানে সিরিজের, এগুলো একটা সিরিজের রেখার ক্ষেত্রে সূত্র কি? n2 প্লাস রেখা বা লাইন সংখ্যা বা লাইন। তাহলে কি হবে? n1 কত? 2 প্লাস রেখা কত? 3, তাহলে n2 = 5। ব্যাপারটা বুঝলে? যখন তৃতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য বললো, তাহলে আমরা n2 যখন n1 তো পেলাম, n1 তো এটা হিসাব করলাম। n2টা কীভাবে বের করবো? n1 প্লাস রেখা বা লাইন সংখ্যা, কিছুক্ষণ আগে করলাম 2 + 3। তো এখান থেকে ইজিলি তোমরা এখন বের করতে পারবা 1/λ = RS। এটা হাইড্রোজেন বর্ণালী বলছে প্রশ্নে, Z² 1/n1² - 1/n2²। তো এটা মনে হয় আনসার 97.17 না, কত আসে এটা আনসারটা আসলে আমার থেকে জানে নাই। দৃশ্যমান হবে কেন? বামার সিরিজে আসছে তো 2 নম্বর, এটা দৃশ্যমান হবে কিনা তাও আমি জানি না, একটু দেখিও তোমরা দৃশ্যমান হবে কিনা একটু বের করবা। এটা এভাবে ক্যালকুলেশন করবা, লাস্টে যেটা আসে সেটা 10⁻⁷ গুণ করে দেবা। তারপর সেটা যদি 380 থেকে 780-এর মধ্যে পড়ে, তাহলে সেটা হচ্ছে দৃশ্যমান। তাহলে বি শক্তি স্তরের তৃতীয় রেখা যেহেতু বলছে, তাহলে আমি n2 মানটা এইভাবে বের করলাম, তারপরে এখানে বসালাম। বুঝছো? এটা হচ্ছে 5 নম্বর সৃজনশীল। এবার আসো আমার 8 নম্বর সৃজনশীলটা একটু দেখি, একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ সৃজনশীল অনেকগুলো আছে, যতটুকু পারি আজকে একটু করব। 8 নম্বরটা হচ্ছে কি 1 2 3 4,
1 2 3 4, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে হিলিয়াম। আর একটা দেখলাম এর উপরে কোশ্চেনটা হলো উদ্দীপকের সি কক্ষপথে বি কক্ষপথে বিকিরিত শক্তির পরিমাণ কত? গ, সি কক্ষপথ থেকে বি কক্ষপথে ইলেকট্রন আসলে বা ধাপান্তর করলে বিকিরিত শক্তির পরিমাণ কত? বিকিরিত শক্তির পরিমাণ কত? আসো এটা কি হবে, এখানে n1 কত, n2 কত, তাহলে বি থেকে সি থেকে বিতে, সি হচ্ছে কত, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সি হচ্ছে 3, তাহলে n2 ইকুয়াল টু 3, কেন সি হচ্ছে যে পাস্ট, ঠিক আছে, সি কক্ষপথ থেকে বি কক্ষপথে আসলো মানে 3 থেকে 2তে আসলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা 1/λ মাধ্যমে সেম আর এইচ হিলিয়াম এবার দিল হিলিয়াম, তাহলে এখানে কি হবে, জেড স্কোয়ার, এখানে 2 ধরতে হবে, 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, তাহলে 10 96 78 ইন্টু জেডের মান কত, 2 স্কোয়ার হিলিয়ামের জন্য, তো 1/4 মাইনাস 1/9, তাহলে 10 96 78 ইন্টু 4, 36 আর 36/5, তাহলে এখান থেকে ল্যামডার মানটা যেটা আসবে আর কি, এটা উল্টা যাওয়ার পর তোমার যে মানটা আসবে, আসলে আমি বুঝতে পারছি না কত আসবে, যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো, ইকুয়াল টু এসি বাই ল্যামডা, ল্যামডা এস 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8, ল্যামডা মান যা আসে সেটার সাথে 10⁻9 মিটার। কেন ল্যামডাকে সবসময় এর ক্ষেত্রে, আমি শুরুতে বলছিলাম ক্লাসে, এর ক্ষেত্রে ল্যামডার মানটা সবসময় মিটার নিয়ে যাবো, যত এখানে আসুক না কেন, যত ন্যানোমিটার আসুক না কেন, ধরো তোমার 450 ন্যানোমিটার আসলো, সেটাকে এখানে ধরো 450 ইন্টু 10⁻9 মিটার যা আসে, তা আমি এটা শিওর না কত আসে, তোমরা একটু বের করে এটা একটু বসাবো, ঠিক আছে। 450 কিন্তু শিওর না, আমি জাস্ট একটু একটা কী বললাম, কল্পনাতীত একটা নাম্বার ধরলাম আর কি, ব্যাপারটা ক্লিয়ার। এটা হচ্ছে গ, বিকিরিত শক্তি বলছে তাই ইকুয়াল টু এসি বাই ল্যামডা। ঘ, অসীম দূরত্ব হতে ইলেকট্রন বি শক্তি স্তরে নেমে আসলে বর্ণ দৃশ্যমান হবে কিনা? অসীম থেকে বি শক্তি স্তরে এলে বর্ণ দৃশ্যমান হবে কিনা? আসেন এখানে তাহলে n1 ইকুয়াল টু কত, b2, আর n2 ইকুয়াল টু কত, ইনফিনিটি। কেন অসীম থেকে বলছে, অসীম মানে সবসময় ইনফিনিটি, তাই এটা তো তোমরা পারবা, 1/λ সমান আর এস জেড স্কোয়ার 1/4 মাইনাস 1/ইনফিনিটি, তাহলে 10 96 78 ইন্টু 4, কেন 2 স্কোয়ার হিলিয়াম ইন্টু 1/4, কেন 1/4 থেকে এটা 0 আর কি, 1/ইনফিনিটি সমান 0, 1/4 থেকে 0 গেলে 1/4ই থাকবে, ঠিক আছে। এখান থেকে যে কম আসবে সেটা বর্ণটা যদি 380 থেকে 780-র মধ্যে থাকে তাহলে বর্ণটা দৃশ্যমান হবে, আর যদি না থাকে তাহলে দৃশ্যমান হবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের সৃজনশীলগুলো আশা করি তোমরা সবাই পারবা। আমার শীটে আরেকটা খেয়াল করো, এটা একটু দেখবা শীটের মধ্যে, সেটা হচ্ছে 14 নাম্বার 15 নাম্বার, এগুলো কিন্তু সোজা আছে, তোমরা এই ধরনের ম্যাথগুলো একটু আশা করি পারবা, করে নিও, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত, আমরা পরবর্তীতে আরও যখন এগুলো করবো সৃজনশীল প্র্যাকটিস, আমরা সেগুলো নিয়ে আরেকটু ক্লাস করার চেষ্টা করব, কিন্তু এগুলো হচ্ছে এই ধরনের কোয়েশনগুলো এভাবে একটু এসে থাকে, আশা করি প্র্যাকটিস করলে আপনার টেস্ট পেপার বা গাইডে যদি কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করতে পারো, আরও দেখবা আর অনেক কিছু জানবা। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট করবো বা মেসেজ করবো, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। টিল দেন বাই, টাটা।